বামফ্রন্ট রাজনৈতিক দলের প্রতি অনুগত্য, হ্যাঁ, এমনই দাবি করলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। দেখুন প্রথমে একটা ছোট ভিডিও। বামফ্রন্টের প্রতি এখনো আনুগত্য, বামপন্থার প্রতি আনুগত্য আছে? অ্যাবসলিউটলি আছে, কারণ তারা সাধারণ মানুষের কথা বলে। বিকজ দি এসেন্স অফ কমিউনিজম ইজ দ্য প্রোলেটারিয়েট এন্ড নাথিং এলস। গরিব মানুষের কথা যে পার্টি ভাবে, যদি আমাদের দেশের গরিব মানুষের অবস্থার উন্নতি না হয়, পশ্চিমবঙ্গ এগোবে না। আচ্ছা বলুন তো, যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় প্রচুর সংখ্যক নেতা নেত্রীর সঙ্গে সেলিব্রিটি মুখ, নায়ক নায়িকা, গায়ক গায়িকা মমতা ব্যানার্জির চারপাশে বেষ্টন করেছিল, তৎকালীন সময় আমরা কয়েকজন সেলিব্রিটিকে দেখেছি যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উল্টো স্রোতে থেকে কেবলমাত্র বামপন্থী রাজনৈতিক দলকে সাপোর্ট করে গেছে। আজও পর্যন্ত বিপ্লব দেব থেকে শুরু করে আমরা এই সব্যসাচীকে দেখেছি। কারণ কি জানেন? গরিব অসহায় মানুষদের কথা বলে, সেই জন্য দিনের পর দিন এরা বামপন্থী রাজনৈতিক দলের উপরে যথেষ্ট লয়াল, ভালোবাসে। কারণ যেখানে তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমতায় থাকার সময় সুখের পায়রা হিসেবে প্রচুর সংখ্যক সেলিব্রিটি ছিল, দেব থেকে শুরু করে, শ্রাবন্তী থেকে শুরু করে নিয়ে, কোয়েল মল্লিক থেকে শুরু করে নিয়ে আমরা রচনাকে দেখেছি, সায়নী থেকে শুরু করে একগুচ্ছ নেতা লিডার তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির চারপাশে বেষ্টন করেছিল। কিন্তু যখনই মমতা ব্যানার্জির রাজনৈতিক দল হেরে গেছে, তারপরে কাউকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু বামফ্রন্ট রাজনৈতিক দল সেই 2011-তে তারা হেরেছে, তারপর থেকে আজও পর্যন্ত প্রচুর সংখ্যক সেলিব্রিটি যারা রয়েছে বামফ্রন্ট রাজনৈতিক দলের প্রতি অতিরিক্ত ভালোবাসে। কারণ কি? বামফ্রন্টরা গরিব, খেটে খাওয়া, জন্মজুর সেই সমস্ত মানুষদের কথা বলে, তাদের জন্য লড়াই করে, সেই জন্য তাদের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখায়। সুতরাং এই কথাটা তো মানতেই হবে যে সেলিব্রিটি মুখ তারা কেবলমাত্র সুখের পায়রা নয়, কিছু মানুষ রয়েছে যারা কেবলমাত্র এই পশ্চিম বাংলায়, এই দেশে মানুষদের জন্য তারা ভাবনা চিন্তা করে। তার ভিতরে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী সব্যসাচী চক্রবর্তী তিনিও একজন। সেই সঙ্গে আমরা দ্বিতীয় খবরটার দিকে, জোরপাড়া গতকাল রাতে বামের দুজন নেতা, একজন বিগত দিন বামপন্থী এমএলএ ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছিল রাতের বেলা। তারপর আজকে সেখান থেকে তাকে যখন কোর্টে তোলা হয়েছে, তাকে বেকসুর খালাস করে দিয়েছে। দেখুন এই বিষয় নিয়ে বামেদের মীনাক্ষী মুখার্জি তিনি কি বলেছেন আমি একটু দেখাবো, দেখুন প্রথমে। ঘটনাটা তো 10 তারিখ, ওটা দেশ জোড়া আন্দোলন ছিল। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং এই পশ্চিমবঙ্গে বাকিরাও তাদেরকে সব সমর্থন করেছিলেন। ফলত আন্দোলন কি দাবিতে ছিল, কি ছিল, আমাদের কৃষক সভার রাজ্যের সম্পাদক কমরেড পরেশ পাল আছেন, উনি বলবেন। এই যে একদম আনলফুল অ্যারেস্ট, যেটা পুলিশ করতে পারে না। 15 বছরের যে দাবিদারি করছিল, সেই দাবিদারি পুলিশ ফিরে শুরু করেছে। এটা উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক পোহরাজ, সতীনাথ পোহরাজ, তিনি দীর্ঘদিন ধরে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। 10ই আগস্ট যখন পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আইন অমান্য কর্মসূচি এবং জেল ভরো কর্মসূচি হয়েছিল, সেখানে তারা বড় মিছিল করেছিল। তারপর থেকে পুলিশ প্রশাসন যথেষ্ট চাপে ছিল। গতকালকের এতদিন পরে সেই বামেদের নেতৃত্বকে অ্যারেস্ট করা হয়েছিল, আজকে কোর্ট থেকে চাকে ছেড়ে দেওয়া হয়েছে। দুটো জিনিস এখানে আমার বলা রয়েছে। প্রথম নাম্বার, প্রাক্তন বিধায়ক, ইনি উত্তরপাড়া থেকে একসময় জয়লাভ করেছিলেন 26শে বিধানসভা নির্বাচনে, যেখানে মীনাক্ষী মুখার্জি নিজেই ভোটে দাঁড়িয়েছেন। আর বামেদের ক্যাপ্টেন হিসেবে খ্যাত মীনাক্ষী মুখার্জি, তিনি ভোটে হারুক চাই জিতুক, উত্তরপাড়ার মানুষদের প্রবলেম নিয়ে বারংবার তিনি সোচ্চার হয়েছেন। আমরা গতকাল থেকে দেখেছি মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ার বিভিন্ন জায়গাতে জমা জল, সেই সাথে পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম গুলো নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন দিতে গেছিল। বিডিও অফিসের সেখানে ডেপুটেশনে আমরা দেখলাম রাস্তায় আন্দোলন করতে হয়েছে, তারপরে ডেপুটেশন দিতে পেরেছিল। পুলিশ প্রশাসন প্রচুর সংখ্যক মীনাক্ষী মুখার্জির সঙ্গে কথাও বলেছিল। সুতরাং ভোটে হারুক চাই জিতুক, বারংবার বামপন্থী মতাদর্শের মানুষরা তারা মানুষদের পাশে থেকেছে। সুতরাং উত্তরপাড়ার মতো জায়গাতে প্রাক্তন বামেদের বিধায়ক সতীনাথ পোহরাজ, তাকে কিসের জন্য অ্যারেস্ট করা হয়েছিল? 10ই আগস্ট আইন অমান্য কর্মসূচি করেছে তার জন্য। সুতরাং আজকে তাকে অ্যারেস্ট করার পর আবার ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং বামপন্থী মতাদর্শী যারা রয়েছে, তারা বর্তমান যারা রাজ্য সরকার চালাচ্ছে বিজেপি, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন মুভমেন্ট করবে। দিন শেষে হয়তো জেল জরিমানা হবে, আবার তারা আইন মারফত সেখান থেকে বার হয়ে এসে আবার বামেদের লাল ঝান্ডা তুলে নেবে। আর সেটাই দেখা গেছে, জেল থেকে যখনই ছাড়া পেয়েছে সেখান থেকে এসে হাত মুষ্টিবদ্ধ হয়ে আবার মীনাক্ষী মুখার্জির সঙ্গে সেখানে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। সেই সঙ্গে তৃতীয় নম্বরের খবরটাই যায়।
উত্তর 24 পরগনা বসিরহাট পৌরসভা, বসিরহাট 1 নম্বর ব্লকে, সেখানে বামেদের তরফ থেকে ডেপুটেশন দিতে যাচ্ছে। শতরূপ ঘোষ থেকে শুরু করে সেখানে আমরা বামেদের দীর্ঘদিনের প্রবীণ নেতা আমরা নিরপদ সর্দারকে দেখতে পেয়েছি। মিছিল করেছে, করার পরে সেখানে ডেপুটেশন, সেই সাথে আমরা দেখলাম ছোট্ট একটা সমাবেশ করেছে। আর শতরূপ ঘোষ কি বলেছেন আমি একটু আপনাদের দেখাবো, দেখুন প্রথমে। দেখলেন, দুটো জিনিস এখানে পরিষ্কার বুঝতে হবে। গত কয়েকদিন পরেই এই বসিরহাটে বাই ইলেকশন হবে লোকসভাতে, যেখানে হাজী নুরুল জয়লাভ করেছিলেন, তিনি মারা গেছেন। সেই জন্য এই খুব তাড়াতাড়ি বসিরহাট সারাউন্ডে এবারে কিন্তু লোকসভাতে উপনির্বাচন রয়েছে। আর সেই জন্য বামেরা পাখির চোখ করে রয়েছে বসিরহাটে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি বামেরা প্রচুর সংখ্যক মিছিল এই বসিরহাট সারাউন্ডে করে ফেলেছে। গতকালকে দীপশিতাকে আমরা দেখেছিলাম বেলিয়াঘাটাতে, তার আগে মীনাক্ষী মুখার্জিকে আমরা দেখেছিলাম দেগঙ্গাতে, আবার শতরূপ থেকে পলাশ দাস অনেককে আমরা দেখেছিলাম হারোয়াতে, মোহাম্মদ সেলিমদেরকে আমরা বাদুরিয়াতে দেখেছিলাম। আজকের আবার আমরা দেখলাম বসিরহাটের মতো জায়গাতে, সেখানে শতরূপ ঘোষ, নিরপদ সর্দার তারা আবার নতুন করে মিছিল শুরু করে দিয়েছে। সুতরাং বাই ইলেকশন রয়েছে, আর এটাকে পাখির চোখ করে সর্বপ্রথম সাংসদ নিয়ে আসার জন্য বামেরা যথেষ্ট চেষ্টা করছে। বসিরহাট এখানে যে লোকসভা নির্বাচন রয়েছে প্রায় 7টা মতো বিধানসভা, এই 7টা বিধানসভাতে বামেদের যথেষ্ট অ্যাক্টিভ সদস্য রয়েছে। আমরা বিগত কয়েকদিন ধরে বিভিন্ন সমাবেশগুলোতে যথেষ্ট ফলো করে দেখেছি। গতকালকের আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম বেলিয়াঘাটার মতো জায়গাতে, সেখানে দীপশিতা ধরের মিছিলে জনস্রোত। তার আগে আমরা মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, প্রত্যেকটা মিছিলে প্রচুর সংখ্যক জনস্রোত দেখা যাচ্ছে। সুতরাং বসিরহাট বাই ইলেকশনে বিজেপি ভার্সেস বামেদের ভিতরে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ তৃণমূল কংগ্রেস সেখানে আর প্রাসঙ্গিকতা নেই। কারণ 26 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গেছে, আর তারপরে তাদের নেতা লিডার, তাদের বিধায়করা আজও পর্যন্ত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাদের পাশে কেউ নেই। সুতরাং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 3 ভাগে বিভক্ত। একদিকে কালীঘাট তৃণমূল কংগ্রেস, একদিকে কাকুলিগঞ্জ দস্তিদারের হাত ধরে এনডিএতে যোগদান করা তৃণমূল কংগ্রেস, আবার একদিকে ঋতব্রতর হাত ধরে বিরোধী রাজনৈতিক দলে যাওয়া তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই যে ত্রিমুখী লড়াই, এই জায়গাতে মানুষ আর তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখতে পারছে না। সুতরাং আগামী দিন বসিরহাটের মতো জায়গাতে লোকসভাতে অবশ্যই বামপন্থী রাজনৈতিক দলের যে প্রার্থী হবে তার সম্পর্কে প্রচুর সংখ্যক মানুষ যথেষ্ট আগ্রহ। আর সেই জন্য বসিরহাটের মতো জায়গাতে পায়ের তলার মাটি যথেষ্ট শক্তি করার জন্য প্রতিনিয়ত বামেরা আপ্রাণ চেষ্টা করছে। কোথাও বা ডেপুটেশন দিচ্ছে, কোথাও বা সভা সমাবেশ, কোথাও বা মিটিং করে বেড়াচ্ছে। সুতরাং যে জায়গাগুলো বিগত দিন আইএসএফ এর কাছে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাতে আস্তে আস্তে বামেরা যথেষ্ট শক্তিশালী জায়গা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আপনাদের কি মনে হয় লোকসভা নির্বাচনে বসিরহাটের মতো জায়গাতে এখানে বাই ইলেকশনে বামপন্থী রাজনৈতিক দল ভার্সেস বিজেপির যে লড়াই, সে জায়গায় বামেরা জয়লাভ করবে? সেই সঙ্গে আর একটা খবরে যাওয়া যাক। টালিগঞ্জ থানার মাটিয়ারি গ্রাম, সেখানে সুফিয়ান শেখ নামে একজনের বাড়িতে পুলিশ এবং বিজেপির কিছু সংখ্যক নেতা লিডার এসেছে। কিসের জন্য? না, বামপন্থী রাজনৈতিক দলের মতাদর্শে তিনি রাজনীতি করে, সেই জন্য তার বাড়িতে গাঁজা ফেলে রেখে মিথ্যাভাবে তাকে দোষারোপ করে কেস দেওয়া হবে। এবং এলাকার মানুষজন হাতে নাতে ধরে ফেলেছে। ফেলার পরে তার অবস্থাটা ছোট্ট একটুখানি দেখুন। আপনারা বেরিয়ে চলে যাচ্ছিলেন কিসের জন্য? মানে আপনি শুনেছিলেন যে এখানে গাঁজা ছিটিয়ে দিয়ে গিয়েছে? না না না, তাহলে আপনি কি শুনেছেন? আমি বলি শুনি গ্যাঞ্জাম হচ্ছে একটু শুনেছি আমি, আপনি জানেন না। তার আগে আমি মাটির আছি, দুর্লভ বাবু আছে, আমার দুজনাই ছিল। এই হচ্ছে কথা। আচ্ছা, এর আগের দিন আপনি ওই মাঠে মুসলিম পাড়া গিয়েছিলেন, ওখানে গালাগালি বন্ধ করেছেন? ওই এলাকায় অভিযোগ আসছে আপনারা নাকি গালাগালি বন্ধ বাড়িতে গিয়ে শুনুন, আমি যেটা বলছি। দেখলেন, দুটো জিনিস এখানে বুঝতে হবে। বামপন্থী রাজনৈতিক দল বর্তমান সময় বিজেপির বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী। গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় বিজেপির যতগুলো ভুল নীতি রয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবাংলা ক্ষমতায় এসে মানুষদেরকে সেই প্রতিশ্রুতি ফুলফিল করতে পারে না, তার জন্য বামেরা যথেষ্ট অ্যাক্টিভ ভাবে লড়াই করছে। সুতরাং বামেদেরকে দমকাতে যদি মনে হয় যে সত্যি বামেদেরকে দমানোর জন্য ইচ্ছাকৃতভাবে গাঁজা ফেলে রেখে কারণ নামে মিথ্যাভাবে কেস দেবে, সেই জিনিসটা অত্যন্ত ঘৃণনীয় এবং খারাপ। আজকে যে সমস্ত বিজেপির নেতা এমনকি পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সেখানে এই গাঁজা ফেলে রেখে একজন বামপন্থী মতাদর্শের মানুষকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আইনিভাবে অবশ্যই এদেরকে ব্যবস্থা করা দরকার। তা না হলে ইন ফিউচারে সাধারণ কোনো গরিব অসহায় খেটে খাওয়া মানুষ, তাদের নামে বিভিন্ন রকমের দোষারোপ করে দেওয়া হবে। আর ইন ফিউচার তারা বামপন্থী রাজনৈতিক দলে বিশ্বাসী, তাদের রাজনৈতিকভাবে এখন সরকার চলছে না, সেই জন্য তাদেরকে দীর্ঘদিন ধরে মিথ্যাভাবে দোষারোপ নেওয়ার পরেও
তাদেরকে জেল জরিমানা হতে পারে। সুতরাং যারা এরকম একটা ঘৃণা চক্রান্ত করেছে কেবলমাত্র রাজনৈতিক কারণে, হিংসার কারণে এলাকাতে বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। আবারও বলছি, কালীগঞ্জের মতো জায়গাতে বিগত দিন আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, সেখানে তারা বিজয় মিছিলকে কেন্দ্র করে সেখানে ছোট্ট বাচ্চা তাকে তামান্না খাতুনকে আমরা দেখেছিলাম বোমার আঘাতে মারা যেতে। সুতরাং আজকেরও যারা সেই কালীগঞ্জের মতো জায়গাতে বামেদের একজন কমরেডের বাড়িতে গাঁজা ফেলে রেখে মিথ্যাভাবে দোষারোপ করার চেষ্টা করছে, আইনিভাবে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। আর যে সমস্ত পুলিশ তাদেরকে সাথ দিয়েছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই বিষয়ে অবশ্যই আপনারা কি মনে করেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে পরের একটা খবরে আসা যাক। দেখুন, আমরা 24শে জুলাই দেখেছিলাম পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ককরোচ জনতা পার্টি আন্দোলনের ডাক দিয়েছিল। পশ্চিমবাংলাতে বিজেপি সরকার নতুন এসেছে, সেই জন্য কলকাতাতে তারা আন্দোলনের তেমন কোন ধরনের সাড়াও দেয়নি। লালবাজার থেকে শুরু করে প্রচুর সংখ্যক পুলিশ প্রশাসন কোনো ধরনের পারমিশন না দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ তারা সরে গেছিল এই পারমিশন পায়নি বলে। অথচ বামপন্থী এসএফআই থেকে শুরু করে ডিআইএফআই এমনকি বাম ছাত্র সংগঠন তারা কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা প্রচুর বড় একটা সমাবেশ করেছিল। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী, তাদের গার্জিয়ান অনেকেই এই ককরোচ জনতা পার্টির ডাকে তারা আন্দোলনে সামিল হয়েছিল। আর সেখানে আমরা দেখেছিলাম যাদেরকে দিমাগি নকশাল, সেই সাথে টুকরে টুকরে গ্যাং, এমনকি যে সমস্ত ছাত্র সংগঠনকে এখন বারংবার বলা হয় দেশ বিরোধী স্লোগান দেয়, সেই ছাত্রদের ছোট্ট একটা ঝলক আমি আপনাদের দেখাবো। দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার ককরোচ কলকাতার রাজপথে নেমেছে, তারই মধ্যে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে, অ্যাম্বুলেন্সকে সাইড করে দেওয়ার ব্যবস্থা করছে ককরোচরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা যেভাবে যন্তর মন্ত্রে পুলিশে হামলা এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে যে তাদের মিছিল, সেই মিছিল দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে সাইড করে দেওয়ার ব্যবস্থা করছে। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা তারা কিন্তু দেখলেন ছাত্রছাত্রীদের কত সুন্দর ব্যবহার। দেখুন, একটা অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স আসছে, সাথে সাথে তারা সেখানে হাজার হাজার মানুষ থাকার পরেও অ্যাম্বুলেন্সটাকে সাইড করে দিচ্ছে। আজকের 26শে বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে, আর নরেন্দ্র মোদীজি 15 আগস্টে স্বাধীনতা দিবসে তিনি বক্তব্য দিতে গিয়ে প্রকাশ্যে বললেন বর্তমান সময় ইয়ং জেনারেশন তারা দিমাগি নকশাল আর সোশ্যাল নেটওয়ার্ককে হাতিয়ার করে বিজেপি সরকারকে পতন ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। বিগত দিন বিজেপি সরকার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নিয়ে মিথ্যা ফেক প্রোপাগান্ডা মানুষদের মনে যেভাবে ঢুকিয়েছে, আজকে সেটাকে হাতিয়ার করে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইয়ং জেনারেশন জেনজি তারাও কিন্তু হাতে তুলে নিয়েছে সোশ্যাল নেটওয়ার্ক, আর তার দৌলাতে বিজেপি সরকারকে যথেষ্ট চাপে ফেলছে। গত কয়েকদিন আগে থেকে দেখেছি ককরোচ জনতা পার্টি বিজেপি সরকারের বিরুদ্ধে যথেষ্ট রকমের কাজ করে যাচ্ছে। রাজস্থানের মতো জায়গাতে স্কুল নেই বলে সেখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে গোয়াল ঘরে পড়াশোনা করাচ্ছে, আর সেখানে ককরোচ জনতা পার্টির আমরা দেখলাম চলে গেছে আশুতোষ রাঙ্কা, তাকে মারধর করা হয়েছে। তারপরে সেই স্কুলের জন্য প্রচুর সংখ্যক মিডিয়া গিয়ে বাইট নিয়েছে, আর শেষে সোশ্যাল নেটওয়ার্কে সেটাকে অনেকেই জানতে পেরেছে বলে সেই স্কুলটা নতুন করে মেরামত করা হচ্ছে। ক্যাম্পেইন চলছে স্কুল ঠিক করো। আর এরকম সিচুয়েশনে আমরা দেখেছি পুরো কলকাতাতে যখন ককরোচ জনতা পার্টি ডাক দিয়েছিল 24শে জুলাই, সেখানে বাম ছাত্র সংগঠন প্রচুর সংখ্যক মানুষরা যখন আন্দোলন করেছিল, সেই আন্দোলনে অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়া হয়েছে। আজও পর্যন্ত ককরোচ জনতা পার্টি প্রত্যেকটা দেশের এই জায়গা থেকে আমরা দেখেছি, রাজ্য থেকে শুরু করে বিভিন্ন জেলাতে তাদের বিভিন্ন মানুষদেরকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে স্কুলগুলো ঠিক করার জন্য, স্কুলের ভগ্নদশা, স্কুলের প্রবলেম, স্কুলের সামনে যদি জল জমে থাকে, এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা পর্যাপ্ত পরিমাণে চেয়ার টেবিল যদি না পায়, স্কুলের পর্যাপ্ত পরিমাণে যদি পানীয় জল না থাকে, তাহলে 100% তার ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করতে বলেছে। তাহলে ইন ফিউচারে আপনাদের স্কুলের হয়তো মেরামত করে দিতে পারে বর্তমান যারা রাজ্য এবং কেন্দ্র সরকার রয়েছে। সুতরাং বিজেপি সরকার যেখান থেকে এসেছে মাত্র 2014 থেকে 2026, এই 12 বছরে একটা দুটো নয়, প্রায় 94,000 স্কুল বন্ধ করে ফেলেছে, আর বিভিন্নগুলোকে বেসরকারীকরণ করেছে। এই রাজ্য এবং দেশের যতগুলো বিজেপি নেতা লিডার রয়েছে, তাদের ছেলে মেয়ে তেমন ভাবে কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজে পড়ে না, তারা এখান থেকে বিদেশে গিয়ে পড়াশোনা করে আসছে। সুতরাং গরিব অসহায় খেটে খাওয়া জন্মজুর সেই সমস্ত মানুষরা গ্রামের বিভিন্ন স্কুলগুলোতে যদি পড়াশোনা করতে চায়, সেই সমস্ত জায়গাতে কেন ডেভেলপমেন্ট হবে না? তার জন্য ককরোচ জনতা পার্টি দীর্ঘদিন ধরে যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, সেই চেষ্টাতে প্রচুর সংখ্যক মানুষ এখন হাত বাড়িয়েছে। সুতরাং ইন ফিউচারে গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় যে সমস্ত স্কুল রয়েছে, তাদের যে ভগ্নদশা প্রবলেম, সেগুলোকে অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তুলে ধরতে বলেছে। সুতরাং এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যি পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসের আমলে একটা দুটো না প্রায় 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, 6,000 স্কুলে একজন করে টিচার, আর প্রচুর সংখ্যক স্কুলে এই মুহূর্তে টিচারের প্রয়োজন। সেগুলো এমনকি স্কুলের যে ভগ্নদশা, সেগুলো যদি সোশ্যাল নেটওয়ার্কে তুলে ধরা যায়, তাহলে বিজেপি সরকার এই মুহূর্তে পশ্চিমবাংলাতে সত্যি সত্যি স্কুলগুলো ডেভেলপমেন্ট করে দেবে। সেই স্কুলের ভগ্নদশাগুলোকে জানতে পারার পর সেই স্কুলগুলো মেরামতের কাজ লাগাবে। কি মনে হয়
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।